সবুজ পাহাড় আর বিস্তীর্ণ চা বাগানে ঘেরা মৌলভীবাজার। সিলেট বিভাগের এই জেলা শুধু একটি পর্যটন জেলা নয়, ভোটের রাজনীতিতেও জেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার রাজনৈতিকভাবে পরিচিত হেভিওয়েট প্রার্থীদের এলাকা হিসেবে এখানকার ভোটের সমীকরণ বরাবরই জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। এখানে নির্বাচনে জিততে হলে চা বাগান ও হাওর অঞ্চলের মানুষের সমর্থন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু রাস্তা, ব্রিজ আর উন্নয়ন প্রকল্পের কথা যথেষ্ট নয় তাদের কাছে। এই জেলার সবচেয়ে বড় বাস্তবতা চা শ্রমিকদের জীবন। দিনের পর দিন কাজ করেও তারা ভুগছেন কম মজুরি, অনিশ্চিত আয় আর নিম্ন জীবনমানের সমস্যায়। দীর্ঘদিনের এই বৈষম্য চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে, যা এখন সরাসরি প্রভাব ফেলছে ভোটের রাজনীতিতে। অন্যদিকে হাকালুকি ও হাইল হাওর মৌলভীবাজারের প্রাণ। এই হাওরগুলোর ওপর নির্ভর করে হাজারো কৃষক ও মৎস্যজীবীর জীবন। এমন প্রেক্ষাপটে বড়লেখা জুড়ি, কুলাউড়া, মৌলভীবাজার সদর, রাজনগর এবং কমলগঞ্জ শ্রীমঙ্গল এই 4টি সংসদীয় আসন আর প্রায় 15 লক্ষ ভোটারের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই জনপদের আগামী নেতৃত্ব। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ আর বাতাসে চায়ের সুঘ্রাণ, কিন্তু এই সবুজের আড়ালে চা শ্রমিকদের দুঃখ কিংবা হাওর পাড়ের মানুষের দীর্ঘশ্বাসের গল্পটা কতটা বদলেছে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতির অভিজাত এলাকা হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলায় চ্যানেল 24 এর বিশেষ আয়োজন নির্বাচন নিয়ে এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। দর্শক, আমরা জানি মৌলভীবাজারের নির্বাচন মানেই হেভিওয়েট প্রার্থীদের লড়াই, এবং সেই আয়োজনে আজকে এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের আজকের আয়োজনে আমরা ঠিক তেমনই কিছু প্রার্থীকে পেয়েছি যারা এই মৌলভীবাজারের বিভিন্ন আসনে তারা এবার নির্বাচন করবেন এবং এরই মধ্যে যারা চেষ্টা করছেন ভোটারদের মন জয় করবার। আমি শুরুতে একটু পরিচয় করে দিতে চাই। আমার হাতের বাম পাশে যিনি আছেন এই জেলার একমাত্র নারী প্রার্থী সাদিয়া নসরিন তাসনিম চৌধুরী। তিনি মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচন করবেন। তার দল বাসস মার্ক্সবাদী। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। এরপর আমার সাথে যিনি রয়েছেন তিনি বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। তিনি মৌলভীবাজার 3 থেকে এবার নির্বাচন করবেন। এবং ঠিক এর পাশে যিনি রয়েছেন তিনি 10 দলীয় জোটের প্রার্থী আহমেদ বিল্লাল। তিনি খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবং মৌলভীবাজার 3 থেকে তিনি এবার নির্বাচন করবেন। আপনাদের সবাইকে স্বাগত আজকে মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ। আমি আসলে শুরুটা করতে চাই আমাদের মৌলভীবাজার যিনি জেলার প্রতিনিধি রয়েছেন তাকে দিয়েই, কারণ তিনি এই এলাকার সংকট, সম্ভাবনা, প্রত্যাশার গল্প তিনি আমাদেরকে জানান এবং তার কাছ থেকে আমরা একটু আসলে জেনে নিব যে এই মৌলভীবাজার জেলায় দীর্ঘদিন ধরে যে আসলে চা শ্রমিকদের দুঃখের কথা আমরা শুনি, এখানে যাতায়াত ব্যবস্থার কথা শুনি, বন্যা হলে নানান ধরনের সংকটের কথা শুনি। আপনি একটু বলবেন আব্দুর রব যে আপনার চোখে আসলে আপনি কি দেখছেন, ভোটাররা কি প্রত্যাশা করছেন তাদের প্রার্থীর কাছে? জি ধন্যবাদ। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত জেলা মৌলভীবাজার, একই সাথে হাওর পাহাড়, চা বাগান, নদ নদী এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস এ জেলাকে করেছে সমৃদ্ধ। পাশাপাশি অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যদি পরিকল্পিতভাবে কাজ করে সম্ভাবনার ধারণমুক্ত হতে পারে, যদি পরিকল্পিতভাবে কাজ করা যায়। আমি যদি বড় দাগে কিছু কিছু সমস্যা উপস্থাপন করি, যেমন আমাদের এই মৌলভীবাজার 3 আসন, মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা নিয়ে এই 3 আসনটি প্রায় সময়ই বন্যার কবলে পড়ে এবং প্রকৃতিগতভাবে কিছুটা হলেও মৌলভীবাজারের মনু নদ, কুশিয়ারা নদী, ধলাই নদী, এই 3টি নদীর কবলেই এই মৌলভীবাজার 3 আসন পড়ে এবং দেখা যায় প্রতি বছরই বন্যায় এই মৌলভীবাজার 3 আসন নানাভাবে আক্রান্ত হচ্ছে। এবং এই মনু নদকে ঘিরে বিগত সরকারের সময় 996 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। সেই প্রকল্প 2023 সালে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কয়েক দফা মেয়াদ বৃদ্ধির ফলেও এখন পর্যন্ত এসে 55 থেকে 60% কাজ শেষ হয়েছে এবং কাজের যে মান এবং সবকিছু মিলে এক ধরনের অসন্তুষ্টি রয়েছে এই স্থানীয় ভোটার এবং সচেতন মহলের মধ্যে। যদি এই জায়গাটাকে পরিকল্পিতভাবে কাজ করা যায় তাহলে মৌলভীবাজারে অনেক ক্ষেত্রে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু এই নদীটি ভরাট হয়ে গেছে অনেক।
যদি পরিকল্পিতভাবে খনন না করা হয় নদীর পার উপচে প্রতি বছরই বন্যা হয় এবং এই নদী খনন করার ফলে এই মৌলভীবাজারে যে বন্যা সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন যদি এই বিষয়টা খেয়াল রাখেন তাহলে অনেক সুফল পাবে এই জেলার মানুষ। পাশাপাশি যদি বলি এই জেলা হচ্ছে পর্যটনে সম্ভাবনাময় একটি জেলা এবং জেলার 7টি যে উপজেলা রয়েছে সেই উপজেলাগুলো এক একটি উপজেলা এক এক রকম বৈচিত্র্যময়। এই জেলায় রয়েছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস, রয়েছে হাওরে মানুষের বসবাস। আমাদের যদি এই পর্যটন খাতকে যদি পরিকল্পিতভাবে কাজে লাগানো যায় তাহলে এই জায়গায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এই অংশে কমিউনিটি বেসড ট্যুরিজম, হাওরে কমিউনিটি বেসড ট্যুরিজম এবং হাওরের যে সমস্যা খাল বিল এবং যে হাওর অনেক ক্ষেত্রে ভরাট হয়ে গেছে, যদি এটা পরিকল্পিতভাবে খনন করা যায় তাহলে মৎস্য কৃষির জন্য যেমন সম্ভাবনার ধার খুলবে, ঠিক তেমনি পর্যটনের ক্ষেত্রেও হাওর ভিত্তিক যে পর্যটন বা হাওরকে কেন্দ্র করে যে পর্যটন সেটা বৃদ্ধি পাবে। একই সাথে যদি আমরা কৃষির কথা বলি, মৌলভীবাজার মনুনদ সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পের অধীনে যে ছড়া এবং খালগুলো রয়েছে সেগুলো অনেকটা ভরাট হয়ে গেছে। বড় মৌসুমে আসলে কৃষকরা যথাযথ পানি পান না, যার ফলে তাদের যে কৃষি ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। এই ক্ষেত্রে যদি মনুনদ সেচ প্রকল্পের যে খাল বা ছড়াগুলো রয়েছে সেগুলো যদি পরিকল্পিত খনন করা যায় তাহলে এই কৃষির যে সমস্যা সেই সমস্যার সমাধান করা যাবে। রব, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। আপনি বেশ কিছু সমস্যা সংকটের কথা তুলে ধরলেন। আমরা শুরুটা করতে চাই, আপনি যেমনটা মৌলভীবাজার 3 নিয়ে বলছিলেন, আমাদের সাথে মৌলভীবাজার 3-এর যিনি আসলে প্রার্থী বিএনপি মনোনীত নাসির রহমান, আমরা একটু আপনাকে দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করতে চাই। নাসির রহমান, আমাদের এই মৌলভীবাজার জেলা ঘিরে অনেক প্রত্যাশা এবং প্রত্যাশার আরো অনেকটা বেড়ে যায় যখন আমরা আপনার বাবার কথা শুনি। সেই জায়গা থেকে আপনার জন্য হয়তোবা এটা একটা বিশেষ চ্যালেঞ্জ। নিজের বাবার এত যে সুনাম, সিলেটে হয়তোবা এর আগে এরকম নেতা হয়তোবা খুঁজে পাওয়া যায়নি। সাইফুর রহমানের যে অবদান এই সিলেট অঞ্চলে, আপনি সেই জায়গা থেকে যদি একটা সহজ করেই জিজ্ঞাসা করি, বাবার প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন এই মৌলভীবাজারে? ধন্যবাদ চ্যানেল 24-কে। আজকে এই চা বাগান অধ্যুষিত মনোরম পরিবেশে এখানে আলোচনা উপস্থাপন করার জন্য। আমার বাবা খালেদা জিয়া সরকারের 2 টার্মে এবং ওই 1 টার্মে শেষের টার্মে আমি এমপি ছিলাম। আমাদের মৌলভীবাজার 3 অঞ্চলে আমরা 90% কাজ সেরেছি। এখন একটা গ্রামীণ অবকাঠামোর যা প্রয়োজন লাগে সবচেয়ে প্রধান হলো রাস্তা। এটা হলো নাম্বার 1। রাস্তা নাই তো উন্নয়ন নাই। রাস্তার কাজ বলেন, ব্রিজ কালভার্ট বলেন, এবং আপনার তৎকালে ওই সময় পর্যন্ত বিদ্যুতায়ন বলেন, এবং গ্রামীণ অবকাঠামোতে কাজের বিনিময়ে খাদ্যের মাধ্যমে, এগুলি বিভিন্ন ধরনের প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। 91-96 উনি যখন মন্ত্রী ছিলেন তখন তো করেছেন ম্যাসিভ স্কেলে। পরবর্তী 2001-2006 মৌলভীবাজার, ওখানে ওনার প্রত্যাশা অলরেডি প্রায় পূরণ হয়ে গেছিল। তবে গত 17 বছর এটা যেহেতু ওনার জায়গা ছিল বা আমার জায়গা ছিল নির্বাচনে, এই জন্য আওয়ামী সরকার এখানে কোনো উন্নয়নে কোনো কিছুই ফেলেন নাই। যার ফলে আমরা যে সমস্ত ইউনিয়ন এবং গ্রামীণ রাস্তাঘাটগুলি করেছিলাম, পাকা করেছিলাম, সেগুলি ভেঙে টেঙে যা অবস্থা, এখন গাড়ি চালানোর অবস্থা নাই। তো যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার প্রধান কাজ হবে সেই গ্রামীণ অবকাঠামোর সেই প্রধানতম যে উপাদানটা, যে সড়কগুলিকে আমাদের মেরামত করতে হবে। সেই সাথে আপনারা বলেছেন মধু বাঁধের ইয়েতে যে প্রকল্প 2023 সালে শেষ হওয়ার কথা ছিল প্রায় 1000 কোটি টাকার। বিগত সরকারের সময় এই প্রকল্পের বেশ ভালো অংশ চুরি ডাকাতিতে শেষ হয়ে গেছে, যার ফলে এই প্রকল্প আজকে 2025 সালে এসেও 50-55% উপরে শেষ করতে পারেনি। এই প্রকল্পে এত হচ্ছিল, করাপশন হচ্ছিল যে সম্ভবত মন্ত্রণালয় টাকা ওইভাবে ছাড় দিতে চাচ্ছিল না। তো আমার আছে যে এই প্রকল্পটা যত শিগগিরই সম্ভব বাস্তবায়ন করতে, উইদাউট চুরিচামারি,
এবং এখানে আপনারা বলেছেন বন্যার বিষয়টা মনু নদী একটা অত্যন্ত খরস্রোতা নদী, এটা ড্রেজিং করা সম্ভব না, এটা কখনো হবেও না, হয়ও নাই, হবেও না। ইট ইজ নট এ নর্মাল রিভার, এবং এটার বন্যাটা আসেও খুব তাড়াতাড়ি, চলে যাওয়াও তাড়াতাড়ি। এবং বন্যাতে জাস্ট নদীর দুই পাশে যে আপ টু সে বড় জোর আধা কিলোমিটার, আরো কম হইতে পারে, আধা কিলোমিটার বা মতন জায়গাগুলি আপনার প্লাবিত হয়। এবং এটা ইজ এ ভেরি শর্ট মানে একটু ক্ষতি করে, বাট উনি যে বলছেন প্রতি বছর আসার এটা ঠিক না। নাসির ভাই, যেহেতু প্রসঙ্গ আনলেন, আমি একটু একটা আমার একটা ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে বলি যে এই যে নদীর বাঁধ নির্মাণে অনেক টাকা খরচ হয়, সেই জায়গায় মানে খুব সহজভাবে এই গ্রামের ঘর বাড়িগুলো কেন বারবার এরকম পানিতে তলিয়ে যাচ্ছে? সহজ কারণটা কি মূলত? কেন না, এটা তো তলিয়ে যাচ্ছে বিকজ অফ মনু নদীর প্লাবনের কারণে, বন্যার কারণে। এই টাকাগুলো আসলে কোথায় যায়? এই টাকাগুলি ব্লক বানাচ্ছে, ব্লক বানিয়ে তো এটার পার্টটাকে করার জন্য করা হয়েছে, একটা সাইড তার ওভার দক্ষিণ সাইড নদীটার, এবং এইটার যাতে একটু এলিভেট করার হচ্ছে, যে পানিটা যেন উপরে উঠে প্লাবন না করে। তো ওই প্রকল্পটাই আর কি, যেতে মানে প্লাবন হয়ে বা বন্যা হয়ে যাতে নষ্ট না হয় সেই জন্য। আর নদী ভাঙাটা, ওটা তো অত্যন্ত খরস্রোতা নদী, ওটা ভাঙনও প্রচুর হয়, এবং সাপের মতন তেরা বেঁকা রাস্তায় নদী। তো ওই পয়েন্টগুলিকে যাতে ভাঙনগুলিকে বাঁচানো যায় সেই জন্য এই জিনিসটা করা। আসলে আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু এই পর্যায়ে যেতে চাই 10 দলীয় জোটের মনোনীত যিনি প্রার্থী রয়েছেন খেলাফত মজলিস থেকে আহমেদ বিলাল, আপনারা এখানে জোট করার পরে আপনাদের এখানে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন? এখানে খুব সম্ভবত জামাতের যিনি ছিলেন তিনি আসলে আপনার জন্য তার আসনটি ছেড়ে দিতে হলো। তৃণমূলে আমরা এরকম খবর প্রায়ই দেখতে হচ্ছে আমাদের, যারা দীর্ঘদিন ধরে নির্বাচনের পরিকল্পনা করছিল কিন্তু দিন শেষে হয়তোবা জোটের কারণে আসনটা ছেড়ে দিতে হচ্ছে। এটা আপনাদের কাছে আসলে কেমন, এবং সেই প্রস্তুতিকে আপনাদের আসলে নির্বাচনের জন্য কতটা আপনারা প্রস্তুত এখন আপাতত? কতটা জয় করতে পারলেন ভোটারদের মন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। চ্যানেল 24 বেলেট বাংলাদেশের উদ্যোগে আজকে আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আমাদের বিএনপির প্রার্থী এম নাসির রহমান সহ আরেকজন প্রার্থী মৌলভীবাজার 2-এর দর্শকবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটা বলতে চাই, আসলে মূলত আমরা শুরু করেছি জোটবদ্ধভাবে পরিবর্তনের লক্ষ্যে। এখানে আমরা 10 দলের 10 জন ভাই কাজ করেছি। আমাদের প্রথম কমিটমেন্ট ছিল যে আসবে এক বাক্সে আমরা দেব। ভাই কষ্ট করেছেন, আব্দুল মান্নান ভাই আমাকে আমার কেন্দ্র দিয়ে দিয়েছে, এখানে তো কিছু করার নাই। ইনশাল্লাহ আমরা 10 দলের জোটের সবাই মিলে এবং রাজনগর সদরের সকল ভাই বোন মিলে ভোটারদেরকে নিয়ে রাজনগর সদরের উন্নয়ন লক্ষ্যে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই একমাত্র নারী প্রার্থী। বারবার বলছি আপনাকে, আপনি যে ধারার রাজনীতি করেন সে ধারার রাজনীতিতে জনমানুষের সম্পৃক্ততা, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেকে অনেক ধরনের কথা বলে। আপনাকে খুব সহজ করে জিজ্ঞাসা করতে চাই যে মৌলভীবাজার 2 যে আসনটি রয়েছে সেই আসনে আপনার নির্বাচনী যে প্রচারণা 22 তারিখ থেকে শুরু করবেন, সব রাজনৈতিক দলে শুরু করবেন, আপনি কেমন দেখছেন সেখানে আপনার নির্বাচন করতে কোনো অসুবিধা পোহাতে হচ্ছে কিনা, কি বলবেন? প্রথমত আজকে যারা আমার সহ আলোচক হিসেবে উপস্থিত আছেন চ্যানেল 24 এবং যারা শুনছেন আমাদের দর্শক এবং মিডিয়ার মাধ্যমে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে। আপনারা দেখছেন যে সারা দেশেই এই যে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করা, সংসদ সদস্য পদে প্রার্থিতা করা, এই জায়গাটা এই গণ অভ্যুত্থানের পরে নারীদের যেভাবে নারীরা এই আন্দোলনের সামনে ছিলেন, বিভিন্ন আন্দোলনে একদম 71-এর মুক্তিযুদ্ধে যেরকম নারী মুক্তিযোদ্ধারা ছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করেছেন, এই ধারাবাহিকতায় সবগুলো আন্দোলনে নারীদের ভূমিকার জায়গা ছিল। এবং সেই জায়গা থেকে এখানে এইবার সংসদ সংরক্ষিত নারী আসনকে বাদ দিয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা অংশগ্রহণ করবেন, প্রত্যক্ষ অংশগ্রহণ করবেন, সেই দাবিটা উঠেছে। সেই ব্যাপারের অংশ হিসেবে কিন্তু আমি আমার আসনে মৌলভীবাজার 2-এ এখানে ইলেকশন করছি। তো আমি যতটুকু মানে সংযোগ করছি, মানুষের সাথে মিশছি, এবং এই যে আলোচনাটা এসছে, মানুষ যখন জানছে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছেন এবং সবাই মনে করেন যে এইরকম করে আসলে
নারী পুরুষ সবাই এগিয়ে আসা দরকার। এবং আমি যখন আমার নির্বাচনী এলাকায় মানুষের সাথে মিশছি তখন তাদের কাছ থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি। এখানে মানে এখনো পর্যন্ত আমি মনে করি যে আমাদের এই ইয়েটা নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্যালটে বাংলাদেশে প্রতিবারের মতোই আমাদের সাথে উপস্থিত থাকেন কয়েকজন ভোটার, আসলে যাদের সিদ্ধান্তে, যাদের ভোটে আসলে আগামী নেতৃত্ব নির্বাচিত হবে এই মৌলভীবাজারে। এখানে সবচেয়ে বলা হয় যে চা শ্রমিকদের কথা। আমরা একটু চা শ্রমিকদের থেকে একটা প্রশ্ন নিতে চাই যে এই যে আপনাদেরকে নিয়ে এত কথা বলা হয়, যে আপনাদের যে বেতন বৈষম্যের কথা বলা হয়, একটু সহজ করে বলবেন কিনা যে আসলে আপনাদের দুঃখটা আসলে কি? আমরা গরিব মানুষ, আমরা চা বাগানে কাম করি, আমাদের 180 টাকা বেতন। আমরা এই বেতনে আমাদের কিছু পোষায় না, আমরা পেটে চললে কাপড় হয় না, কাপড়ে চললে পেটে হয় না, আমরা বাচ্চা কাচ্চাও শিক্ষা দীক্ষা দিতে পারি না। এখন আমাদের এই সমস্যা, আমাদের দুঃখে সুখে যে থাকে এদের লোকে আমাদের যোগাযোগ হবে। ইলেকশনের সময় ভাইরে, দিদিরে, দাদারে সকলেই বলে, কিন্তু আমরা সবসময় সতর্ক থাকি, কিন্তু ওরা পাই গেলে কেউ কাউকে মুখ দিয়ে জিগাই না। এটা নিয়ে আসলে সবাই সরব, সবাই কথা বলছেন। আসলে এই যুগে এসে 180 টাকা এটা শোনাই যায় না। আমরা আরেকজনের প্রশ্ন নিতে চাই। কে বলবেন? এখান থেকে কেউ বলবেন? আচ্ছা, খুব আপনার যদি কোনো স্পেসিফিক জিজ্ঞাসা থাকে আপনাদের এখানে প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে একটু বলবেন খুব সহজ করে। ধন্যবাদ। যে প্রার্থী আমাদের আমরা 3 আসনে 2 জন দেখতে পাচ্ছি, তার মধ্যে যিনি নির্বাচিত হবেন ওনার কাছে আমার প্রশ্ন রয়েছে যে আপনি নির্বাচিত হওয়ার পরে এই যে বাগানের যে সমস্যাগুলো যেটা আমরা ইতিমধ্যে শুনতে পেলাম, এটার সমাধান কিভাবে আপনি করবেন, এটা শুধু তাদের প্রত্যাশা না, প্রত্যেকের মৌলভীবাজার প্রত্যেকের দাবি। দ্বিতীয় হচ্ছে আমাদের উন্নয়নমূলক কাজ এবং এই আসনের মধ্যে একটি হসপিটালের প্রয়োজন, মেডিকেল হসপিটাল। এই মেডিকেল হসপিটালের ব্যাপারে আমাদের মৌলভীবাজার এই 3 আসনের প্রত্যাশা, এই প্রত্যাশা নিয়ে ওনাদের মানে কি করণীয় আছে এটা জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে দুটো প্রশ্নই চা শ্রমিকদের কেন্দ্র করে আমরা শুনছিলাম, এবং চা শ্রমিকদেরকে নিয়ে আসলে নতুন করে বলবার কিছু নেই। চা শ্রমিকরা এই যুগে এসে 170 থেকে 180 টাকা মজুরি পান। আমরা অনেক প্রশ্ন শুনছিলাম এবং সেই প্রশ্নের উত্তরগুলো এখন জানবার চেষ্টা করব। একজন প্রশ্ন করলেন নির্বাচিত প্রার্থীর কাছে। নির্বাচিত আসলে তো এখনো কেউ হননি, আমরা ধরে নিলাম 3 জন নির্বাচিত। আমরা শুরুটা করতে যাই নাসির রহমান আপনাকে দিয়ে। এই যে নির্বাচনের সময় আসলে চা বাগানগুলোতে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু ভোট শেষ হলে অনেকেই তাদের খোঁজ দেন না, এমন একটা অভিযোগ আছে। আপনি নাসির কি বলবেন তাদেরকে, যে তাদের জন্য আপনাদের কি প্রত্যাশা আছে, আশা আছে? ধন্যবাদ। দেখেন, চা শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড করেছিলেন আমার মরহুম পিতা। তাদের এক সময় ডেইলি ওয়েজ ছিল 1970s মাত্র 35 টাকা। ওই সময় 35 টাকা তো এখন অনেক টাকা। সেটা বাড়তে বাড়তে বিএনপি সরকারের শেষ সময় এসে প্রায় 135 টাকার মতন এসেছিল। পরবর্তীতে 15টা বছর 16 বছর আরো 50 টাকা বা 55 টাকা বেড়েছে। চা শ্রমিকরা ইউজুয়ালি একটা মার্কায় ওরা ভোট দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, অন্য কোনো মার্কায় ওরা ভোট দেয় না। তো ওই মার্কারাও যে ছিল 15 বছর, ওরাও কিন্তু ওদের জন্য কিছু করেনি, ওদেরকে ব্যবহার করে, ওরা ব্যবহৃত হয়। তো চা শ্রমিকদের বিষয়টা হলো যে বেতনটা 187 টাকা ধরলে হবে না। তো ওরা 2 টাকা দামের চাউল পায় রেশনে, প্রতি মাসে একটা রেশন আছে, চাউল আর কি চাউলই পায় বেসিক্যালি, চাউল বা গম। বিনা পয়সা চিকিৎসা পায়, যদি আরো বার্ষিক চিকিৎসা হয় ওদেরকে পাঠানো হয় ভালো হাসপাতালে। তারপরেও এটা নট অ্যাকসেপ্টেবল 187। এখন প্রবলেমটা হয়ে গেছে কি, যে চা বাগানের লাভ এবং ক্ষতি কিন্তু খুব কাছাকাছি। আচ্ছা, এটা লাভ হলেও তেমন একটা বিশাল লাভ হয় না, আবার ক্ষতি হইলেও ক্ষতি হয়ে যায় ইয়েতে। এটা তো আন্তর্জাতিক রেটে চার দাম হিসেবে এখন অবশ্য লাভের মধ্যে আছে ইয়েতে। তবে আমার প্ল্যানটা পরীক্ষাটা হবে যে জাতিসংঘের ন্যূনতম ওয়েজ একসময় ছিল $2, ওকে, এখন সেটা বেড়েছে কিনা আমি জানি না। আচ্ছা, ধরে নিলাম সেই $2 আছে। তো $2 যদি হয়, তো
তো বাংলাদেশে এখন বর্তমান এক্সচেঞ্জ রেটে সেটা 244 টাকা আসে। আমরা অন্তত সেই $2 যাওয়ার চেষ্টা করব, চা মালিকদের সাথে আলাপ আলোচনা করে $2 যাওয়ার চেষ্টা করব। অনেক এবং সেই সাথে ওদের রেশনে শুধু চাউল ছাড়া আরো কিছু জিনিস অ্যাড করা যায় কিনা, হয়তো সাবসিডিটা অত বেশি না দিয়ে একটু কমায় দিয়ে আরো ডাল, তেল ওগুলো যদি অ্যাড করা যায়, হ্যাঁ, সেটা রেশনের মধ্যে সেই জিনিসটার দিকে আমরা ইয়ে করব। প্রবলেম হলো চা মালিকদের কাছ থেকে এই জিনিসটা পাওয়াটা বড় কঠিন হয়ে যায়। ধরেন এক একজন চা মালিক ওনারা একটা চা বাগান কিনছেন 150 কোটি 200 কোটি টাকা দিয়ে, ওটা তো কেয়ামত কেন 2 কেয়ামত গেলে ওই টাকা উঠবে না এই চার লাভের থেকে। এটা অ্যাকচুয়ালি যাদের অতিরিক্ত অনেক টাকা আছে তারা শখ হিসাবে এই জিনিসটা ইয়ে করে, কিন্তু ওনারা ওনাদের গাটের পয়সা থেকে টাকা অনেকে দেয়। কোম্পানি টোম্পানি যেগুলো আছে ওরা তো দেখেই, কোম্পানি চা বাগান আছে অনেক। আবার যারা ব্যক্তি মালিকানাধীন ওনারা অনেকে টাকা প্রচুর আছে, কিন্তু ওই ওদের জন্য সেরকম ইয়ে করতে চায় না। ওরা যা ইনকাম আছে ইনকাম থেকে, এখন যদি ইনকামে না পোষায় তো আমি কি করব, কারণ সে তো বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করেছে। তো এই জিনিসটা একটা ক্রাক্স প্রবলেম, যেটা অ্যাডজাস্টমেন্ট করানো একটা বড় কঠিন হয়। মানে কিন্তু নাসির ভাই, আপনি যে ওই 15 বছর যাদের কথা বললেন চা শ্রমিকরা তাদেরকে ভোট দিয়ে স্বাচ্ছন্দ্য করে, এটা নিয়ে আমরা আরেকবার আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাইবো। এরপর যে একটু বিলাল ভাই আপনার কাছে যেতে চাই, আহমেদ বিলাল, এই যে চা শ্রমিকদের এত দুঃখ, জামাত তো ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে অনেকেই বলছে, আপনারাও সেই তার অংশ হলেন, সেই জোটের অংশ হলেন। আপনারা এখন ভবিষ্যতে তাদেরকে নিয়ে কি ভাবছেন, কি পরিকল্পনা করছেন? ধন্যবাদ। আমার এই চা শ্রমিকের বোন যে কথাটা বলছে তার দাবিটা হলো ভাত, কাপড়, বাসস্থান। হ্যাঁ, ভাত, কাপড়, বাসস্থান এগুলো যদি হয় তারা তৃপ্তি পাবে। এই আমার ভাই বলছেন কোম্পানিরা, যারা কোম্পানির মালিক, ঠিক আছে, তাদের যদি লাভ না হয় তাহলে সরকার তো বিভিন্ন খাতে ভর্তুকি দেয়। এই চা শ্রমিককেও আমি মনে করতেছি ওদেরকে তো দেয় না, ওদেরকে দোক, এরা তো বাংলাদেশের নাগরিক, ওরা ভোট দিয়ে আমাদেরকে প্রতিনিধি বানায়, আমাদেরকে সংসদে গিয়ে নাগরিকদের কথা বলার জন্য কথা বলে। ইনশাআল্লাহ তাদের যে 3টা দাবি, এই 3টা দাবি পূরণের জন্য যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে আমি সেটা করার চেষ্টা করব। আমরা অনেক সময় ভূমিহীনদের কাছ থেকে আমরা ওয়াদা দেই তোমাদের জায়গা দিব, বাড়ি দিব, এই সেই, কিন্তু এই ভূমিহীনদের অনেক খাস জায়গা আছে। আমি যখন নির্বাচিত হই তখন ওই খাস জায়গাগুলো আমার আত্মীয় স্বজন, আমার ডানে বামে যারা আছে তারাও নিয়ে নেয়, কিন্তু প্রকৃতপক্ষে ভূমিহীনরা আমাদেরকে যে একটা ভোটটা দেয় তার আশায়, তার বাসস্থানের জন্য, তার থাকার ব্যবস্থার জন্য, কিন্তু এটা আমরা করি না। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই তাদের কথা বলবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে প্রার্থীরা তাদেরকে ভুলে যায় এরকম অভিযোগ কিন্তু আছে। আপনারা আশা করি বাস্তবে চেষ্টা করি। একদম নতুন বাংলাদেশে আশা করি আমরা সেটা অনেকটাই প্রত্যাশিত। সাদিয়া নসরিন তাসনিম, আপনার কাছে একেবারে সহজ জিজ্ঞাসা। নির্বাচনের মাঠে আপনি লড়ছেন, মৌলভীবাজার জেলা মানেই চায়ের সাথে খুবই সম্পৃক্ত, অনেকে চায়ের রাজধানী হিসেবেও একে আখ্যা দিয়ে থাকেন, সিলেট অঞ্চলটাকেই বলে থাকেন। আপনাদের স্পেসিফিক কোনো পরিকল্পনা আছে কিনা তাদেরকে নিয়ে? অবশ্যই আপনি জেনে থাকবেন যে আমরা নির্বাচনে এসে শুধু না, বামপন্থী দল এবং আমাদের দল বাসদ মার্ক্সবাদী দীর্ঘদিন ধরেই চা শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং ভূমি অধিকার নিয়ে আমরা কাজ করছি, লড়াই করছি। তো আমরা মনে করি আমরা নির্বাচিত হলে আমরা এই বিষয় নিয়ে কাজ করব। এখানে ধরেন অনেকগুলো আলোচনা এসছে যে আসলে এই ন্যূনতম মজুরি, দৈনিক মজুরিটা কত হবে, এবং আমরা মনে করি আজকের মজুরিটা নির্ধারণ হতে হবে শ্রমজীবী মানুষের, সেটা আজকের বাজার দর অনুযায়ী। শ্রমজীবী মানুষের জন্য আলাদা কোনো বাজার থাকে না যেটা সস্তা মূল্যে ওনারা কিনবেন। তাহলে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, কৃষক মানুষ, তাদের যে বাজারে যেতে হয়, শ্রমজীবী দিনমজুর মানুষদেরও একই বাজারে যেতে হয়। তাহলে সেখানে এই যে সেটার সাথে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণও আসলে খুব জরুরি ব্যাপার। তাহলে এগুলোকে মানে অ্যাকোমোডেট করেই আসলে এই জিনিসটা নির্ধারণ হওয়া দরকার যে আজকের দিনে শ্রমিকের ন্যূনতম মজুরি কত হবে, এবং এই জাতীয়ভাবে শ্রমিকের ন্যূনতম মজুরিটা কত হওয়া দরকার সেটা এই সময়ের বাজার দর অনুযায়ী আসলে নির্ধারণ হওয়া উচিত বলে আমরা মনে করি। চা শ্রমিক বাদে বাকি সব শ্রমিকদের একটা নির্ধারণ নিতে হয়। চা শ্রমিকরা শ্রমিকের মধ্যে পড়ে না, ওদের জন্য আলাদা ইয়ে আছে, রুলস এন্ড এভরিথিং, ওরা ইয়ের মধ্যে পড়ে না। এটা এবং প্রথম থেকেই স্বাধীনতার পর থেকেই সেভাবে আসছে। কিন্তু যারা চা শিল্পের সাথে জড়িত যে একটা বিশাল অংশ, তাদের জন্য আলাদা করে দেওয়া হলে সেটা তো হলো একটা বৈষম্যই তো, নাসির রহমান। আমি তো জানি না বৈষম্য কি না ইয়েতে, কিন্তু সেটা এইভাবেই আছে।
আবহাওয়া কাল ধরে 53 বছর ধরে এইভাবেই আছে। তাহলে মনে হয় যে ওদের অধিকার আদায়ের জন্য আমাদের আরো নতুন যে সরকার, নির্বাচিত সরকার আসবে, তাদের আরো একটু সোচ্চার হওয়া উচিত বলে আসলে সবাই মনে করছে। এবং আমরা হবই বা, কারণ ওদের তো এখন ওদের তো বেচারারা, ওই যে বললাম না, কারণ এটা কিন্তু খুব অনেক দিন ধরে আলোচনায় আসছে, 170 থেকে 180 টাকা, 170 থেকে 180 কিন্তু টাকা। ওই যে আরো বেনিফিট দেয়। আপনি যদি ম্যানেজারের সাথে কথা বলেন, আমার সাথে সেদিনকে এক ম্যানেজারের সাথে কথা হয়েছে, ওর বক্তব্য হলো, তাদের অনেক দুঃখ আছে, right? না, ওর বক্তব্য হলো একটা চা শ্রমিকের পিছনে ওদের খরচ নাকি ডেইলি 400 থেকে 500 টাকা হয়। একদম। ওরা যে বেনিফিটস দেয়, ফ্রি অ্যাকোমোডেশন, ফ্রি ইলেকট্রিসিটি, তার ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, এগুলো সব নিয়ে টিয়ে নাকি যখন খরচপাতি এভারেজ করা হয়, ওরা বলছে যে ওদের প্রায় 400 থেকে 500 টাকার মতন খরচ হয়। আমি একটু বলতে চাই এখানে, আচ্ছা। যে আমি বলতে চাই যে ধরেন এখানে বাগান মালিকদের ব্যাপারে নাসির রহমান সাহেব আলোচনা করছেন, তো আমরা যদি দেখি যে আসলে ওনারা তো, চা শ্রমিকরা তো রাষ্ট্রের নাগরিক, তাহলে রাষ্ট্রের নাগরিক এবং শ্রমজীবী মানুষ হিসেবে এখানে যে শ্রম আইনটাকে সরকারের তরফ থেকে নজরদারি, এই যে বলছেন মালিকদের অভিযোগ আছে, মালিকরা এখানে বলছেন যে এটা পর্যাপ্ত না, তাহলে মালিকদের অবস্থান এবং শ্রমিকদেরও সেইভাবে করে দেখার যে জায়গা, সেটা তো আসলে রাষ্ট্র মানে দেখভাল করতে পারবে, তাহলে রাষ্ট্রের এই নীতিটা থাকা দরকার। একদম। আমরা চা শ্রমিকদের কি অনেক 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 দাবি কথা বললাম, আপনি ছোট করে যদি একটু যোগ করতে চান বলেন। যে কথাটা আমি বলতে চাচ্ছি, তাদের এই দাবিগুলোর মধ্যে দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থাটা আরো উন্নত করার দরকার। ইদানিং আমরা দেখতে পাচ্ছি চা শ্রমিকদের কাছ থেকে সচিব হচ্ছে, ওসি হচ্ছে, ডাক্তার হচ্ছে। তাদের যদি এই শিক্ষা খাতটা আরো বর্ধিত হয়, তাহলে আরো আগাইতে পারবে, তারা প্ল্যান করে তাদের উন্নত করতে পারবে। পাশাপাশি চা শ্রমিকদের যতগুলো দাবি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই বছর ইনশাআল্লাহ তারা তো অনেক দেখেছে, এই 10 দিন থেকে তারা পরিবর্তন চাচ্ছে, জন্য আশা করি তারা আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এবং চা শ্রমিকদেরকে নিয়ে দর্শক আমরা অনেকক্ষণ কথা বললাম। মৌলভীবাজার জেলা মানেই আসলে চায়ের সাথে খুবই সম্পৃক্ততা। এ পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই এর একটু ভিন্ন প্রসঙ্গে, বিশেষ করে এবারও একটু শুরুটা করতে চাই নাসির রহমান আপনার মাধ্যমেই। আপনি একটু বলবেন যে মৌলভীবাজার এই জেলা যতটা না পরিচিত, তার চেয়েও বেশি পরিচিত শ্রীমঙ্গল। অনেকেই শ্রীমঙ্গলকে মৌলভীবাজার বলে দাবি করে থাকেন, কিন্তু শ্রীমঙ্গল যে একটা উপজেলা এটা অনেকে বুঝতে পারেন না। তো এই যে পর্যটনের এত বড় শিল্প, মৌলভীবাজারকে এত মানুষ পছন্দ করে থাকেন, কিন্তু আপনি কি মনে করেন যে মৌলভীবাজার অনেকটা পিছিয়ে আছে এই দিক থেকে এবং এখানে কোনো সিন্ডিকেট জড়িত তাদের? না, দেখেন, আপনারা যে বলেন মৌলভীবাজার পর্যটন অধ্যুষিত জেলা, শ্রীমঙ্গলে সবচেয়ে হাইয়েস্ট চা বাগানগুলি আছে। শ্রীমঙ্গলটা বেসিক্যালি এটা ধরে নেন কমার্শিয়াল টাউন অফ দি ডিস্ট্রিক্ট। শ্রীমঙ্গলের আরেকটা নাম আছে যে বাংলাদেশের মধ্যে শীতকালে যখন ঠান্ডা পড়ে তখন টেকনাফ আর শ্রীমঙ্গলের মধ্যে কম্পিটিশনের কাঠটা বেশি নামছে, এই জন্য মানুষজন শ্রীমঙ্গলকে একটু বেশি ইয়েতে। বাট শ্রীমঙ্গল ইজ বেসিক্যালি টাউন বিকজ ওটার এই উপজেলার মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ চা বাগানগুলি বাংলাদেশের শ্রীমঙ্গলে অবস্থিত, এই জন্য এখানে সিন্ডিকেটের কিছু নাই। নাসির রহমান আপনাকে ধন্যবাদ। একটু জানতে চাই খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আপনার কাছে, এই যে পর্যটন শিল্প নির্বাচনী আসনগুলোতে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, আপনারা কি কোনো চিন্তা করেছেন কিনা? আমি নির্বাচনের আশ্বাস দিব না, জনগণে যেই লোককে আমাকে তার ভোট আমানতটা দিবে সেই আমানতটুকু বাস্তবায়নের জন্য আমি কথা বলবো তাদের। এই যে মনোনদী যেই টাকাটা সরকার থেকে 1000 কোটি টাকা আসে, ওইগুলা যদি 90 ভাগ কাজে লাগানো হয়, আশা করি ইনশাল্লাহ আমার রাজনগর মৌলভীবাজারের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হবে না। ইনশাআল্লাহ আমরাও এটা প্রত্যাশা করি। আপনার কাছে একটু যেতে চাই সাদিয়া নসীন তাসনিম, আপনি একটু বলবেন কিনা যে সামগ্রিকভাবে মৌলভীবাজারের মূল সংকটের জায়গাটা আসলে কি যোগাযোগ ব্যবস্থায়? আসলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই যাতায়াত যোগাযোগ এগুলো তো খুবই বেসিক একটা উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামোগত উন্নয়ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা মনে করি যে আসলে মানুষের জীবনমানের উন্নয়ন যদি না হয়, সেটা আসলে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে হয়, তাহলে সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই বিষয়গুলোকে যদি আমরা মানুষের সাথে যুক্ত করতে না পারি, এই বিষয়গুলোকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে এই উন্নয়নটা সামগ্রিকভাবে, এই যে আমরা অনেকগুলো
আক্ষেপ নিয়ে কথা বলছি সেটা আসলে তৈরি হয়। তো আমি মনে করি এবং আমরা নির্বাচিত হলে এই বিষয়টাকে জোর দেব যে মানুষের এই যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত হওয়ার প্রশ্নে যে আয়োজনগুলো করা দরকার সেটার ব্যাপারে গুরুত্ব থাকবে। মৌলিক অধিকারের বিষয়ে কথা বলেন। আমরা একটু এই পর্যায়ে আর দুইজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার কাছেই যাই, আসলে সুযোগ একটু কম থাকে আমাদের। আমরা একজন তরুণের কাছে যাব এবং আপনার কাছে একটু যাব। আপনি খুবই সহজ জিজ্ঞাসা করবেন যদি আপনার কারোর কাছে কোনো জিজ্ঞাসা থাকে। আসসালামু আলাইকুম। আমাদের খেলাফত মজলিসের প্রার্থী আমার আহমদ বিলাল ভাই, শরিয়া ভিত্তিক ইসলামী আইন করা হবে না মর্মে যে জামাত তাদের দলের নেতৃত্ব দিচ্ছে, 179টা সিট তারা দিছে, ওনারা 20টা পেয়েছেন। তো ওনার হেড দল যখন শরিয়া ভিত্তিক আইন করবে না, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, তো উনি কি সেটার বাস্তবায়ন করবেন? আমরা একজন তরুণের কাছে একটু যেতে চাই। উনি একটু আগে হাত তুলেছে, আমি খুবই দুঃখিত আপনার কাছে। একটু আপনি খুবই সহজ করে জিজ্ঞাসা করবেন যদি কারো কাছে জিজ্ঞাসা থাকে। জি, আমার প্রশ্ন আছে সাদিয়া নসরীন নাসিমের কাছে। আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো নারী প্রার্থীদের শুধু ওনাদের ইমেজটা ঠিক রাখার জন্য বা নারী কোটা রাখার জন্য, তো আপনি কি সংসদে গিয়ে শুধু সংরক্ষিত নারী আসনের মতো কি অলংকার হয়ে থাকবেন, নাকি দলের বা অন্যান্য দলের নেতৃবৃন্দের দাপটে আপনিও ওই ক্ষমতার পুতুল হয়ে থাকবেন? অসংখ্য ধন্যবাদ। খুবই একজন নারী প্রার্থীর সঙ্গে আমরা একটু কথা বলবো, উনিও কি আসলে সংরক্ষিত নারী আসনের প্রার্থীর মতোই হবেন কিনা। আমরা সব জিজ্ঞাসার উত্তর আসলে এখন জানতে চাই। খুব স্বাভাবিকভাবেই আপনাকে একটু বেলাল ভাই আপনাকে শুরু করতে চাই। আপনি যে নির্বাচিত হন তাহলে কি আপনারা সেই শরিয়া মোতাবেক এই মৌলভীবাজার অঞ্চল পরিচালনা করবেন কিনা, একটু সহজ করে যদি বলতেন সবার জন্য। ধন্যবাদ আপনাকে। আমার দল খেলাফত মজলিস কে কি বলছে সেটা দরকার নাই। আমরা ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লোকে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমরা দেশ জাতি সমাজ চালানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। খুবই আরেকটা জিজ্ঞাসা ছিল সাদিয়া নসরীন তাসনিম আপনার কাছে, যে নারী প্রার্থীদের সংরক্ষিত আসনের তাদের যে আসলে আমরা এই যাবৎকালে যেমন দেখে এসেছি, আপনি এই বিষয়টাকে আসলে কতটা সমর্থন করেন, এটা আমার জিজ্ঞাসা, এবং আপনাকে যে প্রশ্ন করেছেন সেই জিজ্ঞাসা সব মিলিয়ে কি বলবেন? জি, ধন্যবাদ। প্রথমত হলো আমি শুরুতেই আমার আলাপের সময় বলেছিলাম যে আমরা নারীরা যে জায়গায় আসলে অবস্থান করেন, যেভাবে বিভিন্নভাবে তাদের মেধার স্বাক্ষর যোগ্যতার স্বাক্ষর রাখছেন, সেই অনুযায়ী রাজনৈতিকভাবেও সেই যোগ্যতার স্বাক্ষর রাখার সুযোগ পার্লামেন্টে আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের যুগে এসে সংরক্ষিত নারী আসনে পার্টিসিপেট করার এবং মানে এটাকে সরাসরি নারীরা আসলে যোগ্য এখানে পার্লামেন্টে নির্বাচনটা করার জন্য। আমাদের দল এখানে সারা দেশে আমরা 33 জন ক্যান্ডিডেট দিয়েছি, কিন্তু এর মধ্যে আমাদের 10 জনই হলো নারী প্রার্থী। তাহলে আমরা এখানে নারীর ক্ষমতায়নকে এইভাবে করেই আসলে দেখি, আমাদের দৃষ্টিভঙ্গিটা সেটা। এবং আমরা খুব দুঃখের সাথে বলতে চাই যে জুলাই সনদ এবং এখানে আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে যখন ঐক্যমত কমিশনে নানা সংস্কারের কথা বলা হলো, তখন বিএনপির মতো বড় দলও কিন্তু 5% নারীদেরকে মনোনয়ন দিবেন বলে আশ্বাস দিয়েছেন, এই কথাগুলো আসলে বলেছেন। কিন্তু আমরা দেখলাম যে 30টার বেশি দল এখানে কোনো নারী প্রার্থী দিলেন না, এবং বিএনপির মতো বড় দল আমাদের মতো ছোট দলের চাইতে সংখ্যায় কম নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। তো আমি মনে করি আমরা যদি নির্বাচিত হই, নারী প্রার্থী হিসেবে যদি আমি ওখানে সংসদে নির্বাচিত হই, সে জায়গায় আমার লড়াইটা আসলে টাফ হবে। এবং আমরা আসলে এই একটা আলংকারিক পদ হিসেবে সেখানে থাকতে চাই না, সেখানে আমাদের সেরকম হবে না, এবং আমরা সর্বোচ্চটা নিয়েই লড়বো। এবং এই লড়াইয়ের জায়গাটা হবে আসলে জনগণের শক্তি। আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হব, আমি মনে করি যে এই লড়াইটা আমরা জনগণকে নিয়ে করতে পারবো। এই পর্যায়ে একটু নাসির রহমান আপনার কাছে একটু যেতে চাই, যে সামগ্রিকভাবে অনেক আলোচনা আসলে উঠে আসবে। আমি ওনাদের দুইটা প্রশ্নের ওনার উত্তরে এবং তার উত্তরে কিছু নিশ্চয়ই অ্যাড করতে চাই। ওখানে প্রশ্নকর্তা যেটা করেছিলেন এটা তো জোটগত ওনারা গেছেন। এখন ওনাদের জোটের যে প্রধান দল জামাতে ইসলামীর নেতা ঘোষণা দিয়েছেন যে ক্ষমতায় যদি যায় জোট, তাহলে সারিয়া আইনে দেশ চালাবেন না। ওনারা যে অ্যালায়েন্সে গেলেন জামাতের সাথে, কিন্তু জামাতে লাস্ট মোমেন্টে বললো যারা সারিয়া আইনে দেশ চালাবেন না। তা এখন ওনারাদের পজিশনটা কি? কারণ ওনারা যে অ্যালায়েন্সে ওদের সাথে গেলেন, ওনারা তো একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন। দেখেন, নারী অর্ধেক ভোটার ঠিক আছে বাংলাদেশে, কিন্তু রাজনীতি তো পুরুষরাই করে যাচ্ছে। এখন আপনি যখন নির্বাচন করবেন, আপনাকে মার্কা তো ঠিক আছে, কিন্তু প্রার্থীও তো ঠিক দিতে হবে। যে প্রার্থীকে জনগণ খায় তাকেই তো আমাকে ক্যান্ডিডেট করতে হবে। এখন সব দলেরই তো একই অবস্থা।
যে ওরকম নারীরা তো ওইভাবে তো রাজনীতিতে নাই। আপনি যেমন ধরেন আজকে যে প্রতিদ্বন্দ্বী দল জামাত ইসলাম, তার তো কোনো নারী নেই। নারী দাবি করে কিন্তু নাসির ভাই, তারা দাবি করে তাদের নারী প্রার্থী আছে, নারী কর্মী আছে, কিন্তু দাবি করলে লাভ ঠিক, একটা নারী প্রার্থী দিয়েছে। তো আমাদের হলো যে বলছিলেন বিএনপি কি সমস্যা? না, বিএনপি আমাদের যে প্রার্থী না 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 অত নারী নেত্রী না, অত নেত্রী ওইরকম ভাই জোটে নির্বাচন করে জিতে আসার মতন আমাকে দেখতে হবে তো, তাই না? খালি নারী আছে বলে আমি নারী দাঁড় করে দিব এমন কোনো কথা তো নাই। আমার প্রার্থী হেরে গেল, অথচ আমি যদি পুরুষ প্রার্থী দিতাম সে জিততে পারতো। পুরুষ প্রার্থীরা কি আপনারা নিশ্চিত যে যত জায়গায় পুরুষ হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখে শুনেই প্রার্থী দেওয়া হয়। আমরা একটা বিগেস্ট পলিটিক্যাল পার্টি, আমরা তো আন্দাজে এমনি করে দাঁড় করে দিই না। তো এগুলি সব অ্যানালাইসিস করে প্রার্থীর জনপ্রিয়তা বুঝে এইভাবে প্রার্থী করা হয়েছে। তো এইবার কিন্তু মোস্ট একেবারে অনেক জরিপ করে, অনেক ইটি করে, তারপরে অনেক জরিপ কম বেশি হতে পারে। তবে বলা হয়েছিল কিন্তু যে 5% নারী প্রার্থী থাকতে হবে প্রত্যেক দলে। বিএনপি এবং জামাত দুই দলেই 5% অনেক কম, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। 305% হলো 30 30 এটা করা আমাদের জানি না, আমাদের বোধহয় 15 জন দিয়েছে বোধহয়। হ্যাঁ, মানে কোন দলই ওইভাবে 5% করে রাখেনি। জামাতকে একটু বেশি এই বিষয়ে প্রশ্নবিদ্ধ করা হয়, বিএনপিও আসলে পোস্টের ঊর্ধ্বে থাকে না এই জায়গাতে। পারা যায় না আর কি, মানে বিকজ অফ পলিটিক্যাল ইয়েতে মানে এটা পারা যায় না। নারীর উন্নয়ন নিয়ে তাহলে আসলে আমাদের কাজ করা দরকার বলে মনে করেন কিনা তৃণমূল পর্যায় থেকে? কোনটায়? তৃণমূল পর্যায়ে নারীর যে অংশগ্রহণ, নারীটা আসবে না, ওনারা তো এক্সেপশনাল। হ্যাঁ, ওরা এক্সেপশনাল, ওনারা কমিউনিস্ট পার্টি এটি করেন সেটা অন্য জিনিস। হ্যাঁ, বাট এক্সেপশনটা তো রুল হইতে পারবে না। নারী আপনি দেখেন, আপনি মৌলভীবাজারে হাঁটেন, একটু ঘুরেন, কোনো নারী দেখবেন কিনা রাস্তায় দেখেন? কোনো নারী দেখবেন না। হঠাৎ করে নিকাব পরাটা দুই একটা নারী দেখতে পাবেন, এবং মাথায় চুল হয় ওনার কোনো নারী পাবেন না আপনি মৌলভীবাজারে। এর মধ্যে একমাত্র কুলাওরা একটুখানি আপনার একটু লিবারেল, কথাটা বুঝছেন? অন্য সব জায়গা কিন্তু ভেরি কনজারভেটিভ। আচ্ছা, অ্যাজ ফার এজ ওমেন ইজ কনসার্ন। নারী যদি কেউ পলিটিক্স করতে যায়, ওনাকে যেতে চায়, কিন্তু তাকে অপবাদ দিবে। হ্যাঁ, তাকে বিভিন্ন ধরনের অপবাদ সহ্য করতে হয়। এইগুলি তো অনেকে সহ্য করতে নাও পারে। এখন কি করবেন, আমাদের এই কালচারটাই ঠিক ওইভাবে যে নারীরা পারছে না অগ্রসর হইতে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পুরোপুরি নারীদেরকে যাতে একটু ক্ষমতায়ন করানো যায়। এইটাই আমাদের চেয়ারম্যান সাহেবের যে আগামী নির্বাচনের সময় আমরা যাতে এই কোয়ালিফিকেশনটা করতে পারি, সেদিকে আমাদেরও হয়তো আরো চিন্তা ভাবনার পরিবর্তন আনলে পরে আমরা আরো। আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছি, আসলে এদেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, আল্লাহ ওনাকে উচ্চ মুকাম দান করুন। উনি চলে গেছেন, এর জন্য চাচ্ছেন নাকি না না আসার জন্য। এবং আমাদের রুজিনা নাসির, আমাদের বোন, আমাদের সাথে প্রতিদিন ছিলেন, উনি ওখানে মাঠে আছেন। তা উনি দেখা যায় নারীদেরকে পাঠাচ্ছেন, এবং আগামীতে মহাগ্রন্থ আল কোরআনে তো বোনদেরকে অসংখ্য সম্মান দিয়েছে। তাদের সম্মানের সাথে আমরা জোটবদ্ধভাবে খেলাফত দেওয়ার প্রতীকে গেলে আমরা 10 তাদেরকে সম্মানের জায়গায় রাখবো নারীদেরকে। আপু কিছু যোগ করবেন কিনা নারী নেতৃত্ব নিয়ে, যেহেতু কথা প্রসঙ্গ এসেই গেল, আপনি যদি সংক্ষেপে কিছু যোগ করতে চান? না, আমি এটাই বলতে চাই যে আসলে নাসির রহমান সাহেবের কথায় উঠে এসছে আসলে যে আমাদের এখানে আকাঙ্ক্ষা এবং চেষ্টার জায়গাটাই অনেক বেশি দুর্বল এখানে নারীদেরকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে। এবং আমি যতটুকু জানি, এও বললেন যে এখানে রোজানা নাসিরও এখানে মনোনয়ন দাখিল করেছেন, হয়তো কোনো কারণে টিকেন নাই বিভিন্ন ইয়েতে, কিন্তু আসলে এই যে এগিয়ে আসার কথা কিন্তু আছে। যেভাবে করে বললেন আসলে মৌলভীবাজারে নেই বা এটা দেখাই যাবে না, আসলে দেখা যাবে না, না সেই দেখা যাওয়ার প্রশ্নে হয়তো আমাদেরকে আরো বেশি এফোর্ট দিতে হবে। এবং এই এফোর্টটা আসলে অনেকেই যেহেতু নিজেদেরকে বড় দল দাবি করেন, আমি মনে করি এই এফোর্টটা তাদেরকে মানে নেওয়া উচিত। এবং আমরা তো সবাই আছি এবং আমরা একদম নারী পুরুষ আমরা সবাই মানুষ, আমরা সবাই এগিয়ে যাই, সবার প্রত্যাশা আসলে পূরণ হোক। বলা যায় যে বড়লেখা থেকে শ্রীমঙ্গল এই 7 উপজেলার মানুষের চাওয়া পাওয়া কিন্তু আজ স্পষ্ট। আমরা আজকে কথা বললাম এখানকার বিভিন্ন সমস্যা, সংকট, প্রত্যাশা নিয়ে, এবং এই আলোচনার মাধ্যমে অনেক কিছু আসলে আজকে আমাদের মাঝে স্পষ্ট হলো। এবং সব প্রত্যাশার হয়তোবা সিদ্ধান্ত যে ব্যালটে পড়বে আগামী 12ই ফেব্রুয়ারি, তখনই হয়তোবা নির্ধারিত হবে আগামী নেতৃত্ব এই মৌলভীবাজার অঞ্চলের। আজ এ পর্যন্তই শেষ করছি ব্যালটে এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী আয়োজন হবিগঞ্জে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।